সরবরাহ বিক্রি বন্ধের মুখে এলপি গ্যাসের ভ্যাট কমানো ও কর অব্যাহতির সিদ্ধান্ত সরকারের। এনবিআরকে জ্বালানি বিভাগের চিঠি, শনিবার থেকে উত্তোলন। নয়াপল্টনে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের জানাজা। তেজগাঁও থানায় মামলা, নির্বাচন বাধাগ্রস্ত করতেই হত্যা, বললেন সালাউদ্দিন আহমেদ। আগের মতো পাতানো নির্বাচন হবে না। ইসিতে মনোনয়ন আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সিইসি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস। সংস্কার সহ নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার থাকছে এনসিপির ইশতেহারে। বাস্তবায়নের উপায় স্পষ্ট করার আহ্বান বিশ্লেষকদের। এবং শরীয়তপুরের জাজিরায় বোমা বানানোর সময় বিস্ফোরণে উড়ে গেছে টিনের ঘর। যুবক নিহত, আহত 2 জন। অতিরিক্ত পুলিশ মোতায়েন। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি সুমাইয়া রাত্রি। সরবরাহ বিক্রি বন্ধের মুখে এলপি গ্যাসে ভ্যাট কমানো ও কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, চিঠির বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? যে রাত্রে যেমনটি বলেছিলেন যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি চিঠি কিন্তু এনবিআর কাছে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যেই এলপিজি গ্যাসের যে 15% যেই ভ্যাট নেওয়া হচ্ছে সেখান থেকে কমিয়ে কিন্তু সেটি যেন 10% নিচে করা হয়। যদিও এলপিজি গ্যাসে যারা আমদানি করছেন এলপিজি, তারা হচ্ছে বৈঠকে যেটি জানিয়েছেন যে 10% পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, যেটির সাথে তারা কিন্তু একমত ছিলেন। এছাড়া যে সরবরাহ ক্ষেত্রে সেটি 7.5% স্থানীয়ভাবে যে উৎপাদন হচ্ছে সেখান থেকে 7.5% কিন্তু ব্যাটের কথা বলা হয়েছে, যেটি কিন্তু এখন পর্যন্ত এনবিআর এর পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। যদি এনবিআর এর চিঠিটি পৌঁছেছে, এখন হয়তো আজকে রাতের নাগাদ হয়তো সিদ্ধান্ত জানাতে পারে এনবিআর, তখন কিন্তু সেটি কার্যকর হবে। আমরা যদি আপনাদের একটু দেখাই, কিন্তু এখানে এখন পর্যন্ত যে তেজগাঁয়ের যে তাহির এন্টারপ্রাইজ রয়েছে, এখানে সবচেয়ে বড় যে এলপি সরবরাহকারী প্রতিষ্ঠান এলপি গ্যাসের, সেটি কিন্তু এখন পর্যন্ত সেখানে একটি নোটিশ ঝুলছে, যেটি হচ্ছে তারা কিন্তু এখন পর্যন্ত বলছেন যে তারা কিন্তু এলপিজি কিন্তু সরবরাহ করতে পারছেন না। ক্রেতাদের কাছে তারা কিন্তু ক্ষমা চাচ্ছেন সাময়িক অসুবিধার জন্য সরবরাহ না করার জন্য। আমি যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এলপিজি কিন্তু সিলিন্ডার রয়েছে, যেগুলো আমাদেরকে জানানো হয়েছে কিন্তু প্রত্যেকটি সিলিন্ডারই কিন্তু এখানে খালি রয়েছে, যে কারণে কিন্তু তারা সেগুলো সরবরাহ করতে পারছে না। সীমিত পরিমাণ যে কয়েকটি গ্যাস রয়েছে সেগুলো কিন্তু তারা তাদের যেই বাধা কাস্টমার রয়েছেন তাদের থেকে প্রতিনিয়তই কিন্তু যাদেরকে তারা সরবরাহ করেন তাদের মাঝে কিন্তু 2-1টি করে সরবরাহ করছেন। সকাল থেকে আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে কিন্তু এলপিজি যেই সাময়িক তাদের সংকট তৈরি হয়েছে, যেগুলো তাদের রয়েছে সেগুলো কিন্তু তারা সরবরাহ করছেন। আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিলিন্ডার রয়েছে, সেগুলো বাসা বাড়িতে ব্যবহারের জন্য, হোটেলে ব্যবহারের জন্য এবং বিভিন্ন কলকারখানায় ব্যবহারের জন্য, গাড়ি মেরামতের সিলিন্ডারও কিন্তু এখানে রয়েছে। যদি দেখাই, পিকআপে করে কিন্তু এখন পর্যন্ত এলপিজি কিন্তু সরবরাহ কার্যক্রম তারা মোটামুটি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, যদিও তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ নেই বলছেন। যেটুকু আছে সেটুকু কিন্তু তারা এখন পর্যন্ত চালিয়ে নিচ্ছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত 3টা নাগাদ তাদের যে বিইআরসির সাথে মিটিংয়ের কথা রয়েছে, সেটি কিন্তু তাদের মিটিংটি কিন্তু চলবে। মিটিং শেষ হওয়ার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত জানাতে পারবেন যে তারা কিন্তু তাদের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক করতে পারবেন কিনা। এছাড়া কিন্তু তারা এখন পর্যন্ত তাদের যে সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক এখন পর্যন্ত করছেন না, তারা হাতে পেলে তারপরে কিন্তু তারা সরবরাহ করবেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁও থেকে এলপিজি যে সিলিন্ডার সরবরাহের সর্বশেষ তথ্য। এলপি গ্যাসে ভ্যাট কমানো ও কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগে। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাইম কামাল। আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর সিদ্ধান্ত হলেও খুব শিগগিরই চট্টগ্রামে স্বাভাবিক হচ্ছে না এলপি গ্যাস সরবরাহ। পরিবেশকরা বলছেন, জাহাজ আমদানি করে কারখানা থেকে সরবরাহ স্বাভাবিক করতে 15 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, আজ থেকে গ্যাস উত্তোলন শুরু করা যাচ্ছে না কেন? কি কি সংকট বা সমস্যা আছে, বিস্তারিত জানাবেন।
সাহাব, মূলত সংকট নিরসনে আজকে 11টার পর থেকে এখানকার যারা পরিবেশক রয়েছেন তারা কিন্তু একটি মতবিনিময় সভায় বসেছেন এবং সভাটি এখনো পর্যন্ত চলছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, যেহেতু সরকার আমদানি শুল্ক ভ্যাট কমানোর এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়টি নিয়ে তারা বলছিলেন যে সিদ্ধান্তটিকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে তার অবশ্যই প্রভাব পড়বে, কিন্তু সেটি আসলে তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ এই মুহূর্তে শুরু করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে তারা যেটি বলছিলেন যে এই সিদ্ধান্তের পর জাহাজে করে আমদানি করা জাহাজটি আসা কিংবা সেখান থেকে খালাস করে কারখানা পর্যন্ত নিয়ে এসে আবার দেয়া সবকিছু স্বাভাবিক করতে অন্তত 15 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে কারখানা মালিকরা তাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে যেটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু সরবরাহ বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি ডিলার পয়েন্টে আমরা গিয়েছি, সেখানে হাজার হাজার সিলিন্ডার কিন্তু খালি পড়ে আছে। খুচরা দোকানগুলোতে এই মুহূর্তে যে ডিলারগুলো দেখতে পাচ্ছেন এখানকার যে খুচরা দোকানগুলো সেখানেও কিন্তু এগুলো খালি সিলিন্ডারগুলো পড়ে রয়েছে এবং অন্তত 10 থেকে 12 দিন পর্যন্ত এই দোকানগুলোতে কোনো গ্যাস সরবরাহ হয়নি। ডিলার পয়েন্টেও হাজার হাজার সিলিন্ডার খালি, সেগুলো থেকেও কিন্তু কোনো সরবরাহ হচ্ছে না। তারা বলছিলেন যে কারখানাগুলোতে তারা প্রায় 7 থেকে 8 দিন ধরে গাড়ি পাঠিয়ে রেখেছেন, কিন্তু সেই গাড়ি আর ফেরত আসেনি এখনো পর্যন্ত। আর আগামীকাল শুক্রবার, আগামীকাল স্বাভাবিকভাবেই বন্ধ। আর আমরা যেটি দেখেছি কিছু কিছু কারখানা সরবরাহ করছে, 2-1টি কারখানা থেকে সরবরাহ করছে, কিন্তু সেটি রেশনিং করে সেটি চাহিদার 20 থেকে 30% মাত্র। সেটি আসা মাত্রই আসলে এখানে যারা ভোক্তা রয়েছেন তারা বারবার যাচ্ছেন, যোগাযোগ করছেন, আসা মাত্রই সেগুলো আসলে নিয়ে যাচ্ছে। সেই 2-1টি কারখানা চাহিদার 10-20% আসলে এখনো পর্যন্ত পূরণ করতে পারছে। অর্থাৎ যেখানে 2000 একজন ডিলার থেকে 2000টি সিলিন্ডার যায় প্রতিদিন, সেখানে তিনি হয়তো 200টি সিলিন্ডার এনে দিতে পারছেন। তো এই হলো চট্টগ্রামের অবস্থা। তারা বলছেন যে এটি স্বাভাবিক হতে অন্তত 15 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে। সাহাব, এলপি গ্যাস সরবরাহের সংকট নিয়ে বিস্তারিত জানাতে হুসাইন রিয়াদ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। যাচ্ছি পরবর্তী সংবাদে। সারা দেশের ডিপোগুলো থেকে এলপিজি সরবরাহ বন্ধ রয়েছে, ফলে খুচরা বিক্রেতা সহ সাধারণ ক্রেতা সবাই সিলিন্ডার কিনতে ডিপোতে গেলেও ফিরে আসেন খালি হাতে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন হোটেল, রেস্তোরাঁ ও বাসা বাড়িতে এলপিজি ব্যবহারকারীরা। সহকর্মীদের তথ্য ছবিতে শামীমা রহমান শাম্মীর প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী ভ্যাট কমানো সহ 6 দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে এলপি গ্যাস উত্তোলন, সরবরাহ, বিক্রি বন্ধ থাকে। এতে সারা দেশে মারাত্মক প্রভাব পড়ে। চট্টগ্রামে সকাল থেকেই দেখা যায় কোনো কোনো ডিলারের কাছে নেই সরবরাহ করার মতো সিলিন্ডার, আর কিছু পয়েন্টে খালি পড়ে আছে হাজার হাজার সিলিন্ডার। ডিলাররা বলছেন প্ল্যান্টগুলোতে গাড়ি পাঠালেও সপ্তাহখানেক ধরে সেই গাড়ি ফেরত আসেনি। আমদানি কমায় চট্টগ্রামের 5 থেকে 6টি কারখানায় নেই গ্যাস। হাতে গোনা 2-1টি কারখানা সরবরাহ করলেও তার চাহিদার 20 থেকে 30%। বাজারে 12 কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। পুরোটা ক্রাইসিস যাচ্ছে গত মাসটা, কিন্তু বেশি হয়েছে আপনার বুধবার থেকে গ্যাস পাচ্ছি না আমরা টোটালি। অন্য জায়গায় দেখছিলাম 1800 টাকা বলতেছে, এখানে 1700 টাকা বলতেছে, তারপরে গ্যাস নাই। খুলনায় সকাল থেকেই প্রায় সব ডিলারের প্রতিষ্ঠান বন্ধ দেখা যায়। তারা বলছেন সিলিন্ডার সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। এছাড়া রাজশাহীতেও 3টি কোম্পানির কোনো ডিলারই গ্যাস সরবরাহ করেনি। এতে অনেকেই সিলিন্ডার কিনতে এসে ফিরে যান খালি হাতে। ক্রেতারা বলছেন গ্যাস না পেয়ে মাটির চুলা, রাইস কুকার ও ইলেকট্রিক চুলায় ভরসা করতে হচ্ছে তাদের। এছাড়া বরিশালের দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও তার সবগুলোই খালি। হাতে গোনা কিছু দোকানে সিলিন্ডার মিললেও গুনতে হচ্ছে 1500 টাকার বেশি। আমার বাসাতে 3 বেলাতে গ্যাস রান্না হয়, এখন গ্যাস যদি না পাই চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়বো। বিকল্প ওই যে কারেন্টের চুলা, কারেন্ট ব্যবহার করতে হয়। একই পরিস্থিতি বগুড়াতেও। পূর্ব ঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ ও বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা। ময়মনসিংহে বেশিরভাগ ডিলারের দোকানে ঝুলছে তালা, আর সিলেটেও গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েন হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতারা। শামীমা রহমান শাম্মী, এখন। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডে তার স্ত্রী সুরায়া বেগম বাদী হয়ে মামলা করেছেন। বুধবার রাতে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা 5 থেকে 6 জনকে আসামি করে মামলা করেন তিনি। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখছে সংস্থাটি। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। কিশোর সন্তানকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে স্বামীর মরদেহের জন্য অপেক্ষা করছেন দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। স্বামীর মৃত্যু শোক তাকে একই সাথে বিহ্বল ও কঠোর করে দিয়েছে।
সুরাইয়া বেগম গণমাধ্যমকে জানিয়েছেন, কিছুদিন ধরেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন আজিজুর রহমান মোসাব্বির। তবে সেটি ব্যবসায়িক নাকি রাজনৈতিক কারণ সে বিষয়ে পরিবারকে কিছু জানাননি তিনি। পলিটিক্যাল ব্যাপারটা বা বিজনেস রিলেটেড ব্যাপারগুলো ও নিজের মধ্যে রাখতো। ও বলতো যে ওর অনেক শত্রু হয়ে গেছে, ওকে যে কোনো সময় মেরে ফেলবে। আমি আসলে কাউকে চিনি না, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, ওখান থেকে দেখে শনাক্ত করে ওনাদের মতো করে তদন্ত করবেন। বুধবার সন্ধ্যায় আজিজুর রহমান মোসাব্বির সহ 2 জনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বজনেরা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল আজিজুর রহমানের। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা 5-6 জনকে আসামি করে বুধবার রাতে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখছে সংস্থাটি। ঘটনার প্রাথমিক কারণ অনুসন্ধানের জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখছি। এই ঘটনাকে কেন্দ্র করে নিহত আজিজুর রহমান মোসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখানে যাহার নামে কাউকে উল্লেখ করা হয়নি। আমরা এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাদেরকে শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহত মুসাব্বিরের জানাজার প্রস্তুতি চলছে। সেখানে আছেন শাহাদাত অভ্র, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভ্র, তার জানাজায় অংশ নিয়েছেন নিশ্চয়ই নেতাকর্মীরা। এই মুহূর্তে তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, নেতাকর্মীরা কি বলছেন? এই মুহূর্তে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, এখানে কিন্তু শোকের আবহ বিরাজ করছে রাত্রি। এই মুহূর্তে আমি যদি বলতে চাই যে এখানে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে এখানে আছে একদম যারা কিনা সহযোদ্ধা ছিলেন মোসাদ্দেকের সাথে, যারা একই সাথে কাজ করেছেন, তারা কিন্তু এখানে আছেন। এছাড়াও এখানে উপস্থিত হয়েছেন সাধারণ যারা বিএনপির মাঠের কর্মী, তাদেরকে আমরা লক্ষ্য করেছি। তাদের সাথে আমরা যখন কথা বলছি, তারা কিন্তু বলছিলেন যে এই যে এই ধরনের ঘটনা, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এটি পরিকল্পিত একটি ঘটনা বলেও তারা জানান দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার সাথে কাজ করা তার সহকর্মী যারা আছে, দলের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে, তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের যে অভিব্যক্তি সেটি প্রকাশ করেছেন। এই জানাজার নামাজের শুরু হবার আগে তার পরিবারের পক্ষ থেকে শুরু করে আশেপাশের সাথে ছিল যে সহকর্মীরা, তাদের কিন্তু হচ্ছে একাংশের বক্তব্য আমরা শুনতে পেয়েছি। তারা বলছিলেন যে এই ধরনের হত্যাকাণ্ড নির্বাচনকে বানচাল করার জন্যই। এছাড়াও বিএনপিকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে টার্গেট কিলিং করা হচ্ছে বা টার্গেট করে করে নিহতর ঘটনা হচ্ছে একটি মহল। সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগের একটি দল, আওয়ামী লীগ কিন্তু হচ্ছে নানা জায়গা থেকে সন্ত্রাসী যে কার্যক্রম সেটি কিন্তু চালানো হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই এই জানাজার নামাজটি শুরু হবে। সেই জানাজার নামাজে অংশ নেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ স্তরের সব মানুষেরা। এই মুহূর্তে বলা চলে এই পুরো রাস্তা, যেটি কিনা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের রাস্তা, সেখানে কিন্তু অবস্থান করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ শেষ করার পর তাকে কিন্তু তার যে গ্রামের বাড়ি সেখানে কিন্তু নিয়ে যাওয়ার কথা রয়েছে। এ ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সর্বশেষ রাত্রি। শাহাদাত অভ্র যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন নিহত মুসাব্বিরের জানাজার প্রস্তুতির সবশেষ খবর। বিএনপির শীর্ষ নেতারাও কথা বলেছেন, সে বিষয়ে জানব। নির্বাচন ব্যাহত করতে যে ফ্যাসিস্ট শক্তি ষড়যন্ত্র করছে, তারাই স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। জুলাই শহীদদের কবর জিয়ারতে জাতির প্রত্যাশা, তাই তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয় বলেও দাবি করেন তিনি। বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই।
বিগত আমলের মতো আর কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কমিশন কাজ করছে বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রার্থীরা তাদের মনোনয়ন ফিরে পাওয়ার আশাবাদ জানান, পাশাপাশি শঙ্কা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বাকিটা জানাচ্ছেন সানি মৃধা। মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল করতে চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আসেন স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক 10টি বুথে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের শুরু হয়। আপিল দায়ের শেষে বেশ কয়েকজন অভিযোগ করেন মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে। সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ার প্রসঙ্গ টেনে তারা বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত করতে পারেনি কমিশন। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কা জানান তারা। এই কালো আইনটা করা হয়েছে কোনো ভালো মানুষ যাতে নির্বাচন করতে না পারে। এই 1% যদি থাকে তাহলে বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র থাকবে না। সেই জন্য আমি আমার প্রার্থীতে ফিরে পেতে আমি এই আপিল করলাম। বর্তমান সিএসি যে কথা বলছে, অতীত সিএসিগুলো একই কথা বলতো। তো আমার মনে হয় না যে এই নির্বাচনটা একটা সুন্দর নির্বাচন হবে, এটা আমার বোধগম্য মনে হয়। 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল করা হয়। তবে এদিন মনোনয়ন ত্রুটি সংশোধন করে আপিল করা প্রার্থীরা মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আমরা আপিলের জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি। অচিরে আশা করি আমাদের সিম্পল সমস্যা এটা সমাধান হয়ে যাবে। আমরা আশা করব একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ একটা নির্বাচন। আমার প্রার্থিতা বাতিল হচ্ছে একটা কারণ যে আমার যিনি সমর্থনকারী ছিলেন, সমর্থনকালীন কলামের ঘরে ওনার স্বহস্তে সিগনেচারটা ভুলবশত দেওয়া হয় নাই। চতুর্থ দিন দুপুর 1টা পর্যন্ত 51 জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। এদিন সকাল 10টায় প্রার্থীদের আপিলের কার্যক্রম পরিদর্শনে এসে সিএসি বলেন, বিগত সময়ের মতো আর কোনো পাতানো নির্বাচন হবে না। ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এনি ক্যান্ডিডেট ক্যান আপিল, যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন একটা কথা বলছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী। কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না আমাদের। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ শেষ হবে 9 জানুয়ারি। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এর আগে গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। সানি মৃধা, এখন, ঢাকা। অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দল এনসিপি আসন্ন নির্বাচনে ত্রিমুখী ভাবনা মাথায় নিয়ে ইশতেহার প্রণয়ন করতে চায় দলটি, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক সমস্যার বাস্তবিক সমাধানের অঙ্গীকার। আছে জোটসঙ্গী জামায়াতের সাথে সঙ্গতিপূর্ণ নানা প্রতিশ্রুতিও। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইশতেহার বাস্তবায়নের অর্থনৈতিক চিত্র না থাকলে তা হবে কেবলই কথার ফুলছুরি। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 25 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে 24 দফা ইশতেহার পাঠ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, যেখানে গুরুত্ব পায় গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন সহ বিভিন্ন বিষয়। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। নির্বাচনী ইশতেহারে এই দিকগুলোরই বাস্তব সমাধান তুলে ধরতে চায় এনসিপি। নর্মাল একটা ব্যবসার লাইসেন্স করতে গেলে যে পরিমাণ তাকে বেগ পেতে হয়, ব্যবসা করতে গেলে, নতুন ভবন তুলতে গেলে স্থানীয়ভাবে নানা ধরনের চাঁদাবাজির সম্মুখীন হয়, কিংবা ঢাকায় তার বসবাসের জন্য একটা নাগরিক যে জায়গাটা, সেখানের সেবাগুলো দেশে যে ঠিকমতো সে পেতে পারে না। ফলে এই জায়গাগুলো পরিবর্তন করতে হলে রাষ্ট্রের যে দায়িত্বটা, সেটা একটা আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা প্রতিষ্ঠান সন্তানদের, সেগুলোতে ভালো একটা পড়াশোনা চায়, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাটুকু চায়, বিভিন্ন সরকারি অফিস, থানা, আদালতে গিয়ে টাকা ছাড়া তাদের যে ন্যায় ইনসাফ সেটা চায়, এইটুকুই। সো আমরা আমাদের জায়গা থেকে মানুষের কাছে এই কমিটমেন্টগুলোই তুলে ধরছি। সার্জিস বলেন, জামায়াত সহ জোটের অন্য শরিকদের সাথে আদর্শিক ভিন্নতা আছে এনসিপির, তাই জোটের ভোটারদের আকৃষ্ট করতে ইশতেহারে শ্যাম ও কুল দুই রক্ষা করার নীতি গ্রহণ করছেন তারা। জামায়াত ইসলামেরও দল হিসেবে আলাদা একটি ইশতেহার থাকবে, এনসিপির জায়গা থেকেও দল হিসেবে আলাদা ইশতেহার থাকবে।
তবে এনসিপির সম্ভাব্য ইশতেহারে সমস্যা সমাধানের আর্থিক দিকগুলো এখনো অস্পষ্ট বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। আমরা বয়স্ক ভাতা দেব, আমরা সার্বজনীন পেনশনের ব্যবস্থা করব, মানে ইত্যাদি, যে রাস্তাঘাট, বিল, ব্রিজ, কালভার্ট এগুলো বানাবো, কিন্তু এগুলোর জন্য যে টাকাটা দরকার সে অর্থের সংস্থান কোত্থেকে হবে, এইটা আমাদের দাবি করা উচিত এখন। যে আপনি ট্যাক্স বাড়াবেন কিনা, আপনি এলএনজির দাম বাড়াবেন কিনা, মানে আমরা গ্যাসের এলপিজি পার সিলিন্ডার দাম কত হবে, বা বিদ্যুতের দাম আপনি কতটুকু বাড়াবেন। অভ্যুত্থানের উপজাত এমন দাবির প্রমাণ হিসেবে এনসিপিকে অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং দায় দরদের সুস্পষ্ট নির্দেশনাও জরুরি বলে বিশ্বাস করেন তিনি। ওই 36 দিনের কার্যক্রমগুলোর উপর কেউ কোনোভাবে প্রশ্ন তুলতে পারবে না। হোসেন জাহিদ, এখন, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় পায়োনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্ব দানকারী ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে ডিএমপির সহযোগিতায় ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর 12 দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় তিনি আত্মগোপনে ছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাল মামুন। পুলিশ জানায় ঘটনার পর পায়োনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল গ্রেপ্তার ইয়াসিনের। উত্তেজিত জনতাকে উস্কানি দিয়ে দীপুকে নির্মমভাবে মারধর করে সে। হত্যার পর দীপুর নিথর দেহ রশি দিয়ে টেনে হেঁচড়ে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় ইয়াসিন। এই ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 9 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত হয়েছেন একজন, সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক। বৃহস্পতিবার ভোররাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে, এতে আহত হয়েছেন 2 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শরীয়তপুর থেকে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। দেখে মনে হবে টর্নেডো বিধ্বস্ত বাড়ি এটি, অথচ বাস্তবতা হলো বোমা তৈরির সময় বিস্ফোরণে উড়ে গেছে টিনের চাল। বৃহস্পতিবার ভোরে জাজিরার মুলাই ব্যাপারী কান্দি এলাকায় হাতবোমা বানানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত হয় সোহান ব্যাপারী নামে এক যুবক, আহত হয় আরও 2 জন। বিস্ফোরণের পর সোহানের সহযোগীরা তার মরদেহ পাশের ফসলি জমিতে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিরোধের জেরেই বছরের পর বছর ধরে এই এলাকায় বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও এই এলাকায় এমন ঘটনা ঘটেছে। মানে কয়টা না, মানে ধুম অনেকটা আওয়াজ হয়েছে, একবারই আওয়াজ হয়েছে। কালকে রাত্রে যে আওয়াজটা শুনছি, এটা ধরেন টানা স্পিডে যেভাবে ফুটে এভাবে ফুটছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল, তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে গড়ের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। আসলে লোকজনই নাকি এই বিষয়টা জানে কিভাবে তাদেরকে বোমা সরঞ্জাম পেলে তারা বানাইতে পারে। তো সরঞ্জামগুলোকে আসলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে তারা উৎস করতে। এদিকে বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলমান। সম্প্রতি বুধাইরহাট বাজারে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় 1 জন আহত হন। কাজী মনিরুজ্জামান, এখন, শরীয়তপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছে প্রার্থীরা। তবে নারী ভোটারের সংখ্যা প্রায় সমান হলেও বাস্তবতায় এখনও নানা বৈষম্যের মুখে পড়ছেন এখানকার নারীরা। সিলেট থেকে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। পাহাড় টিলা আর চা বাগানের সবুজে মোড়া পীর আউলিয়ার স্মৃতিধন্য জনপদ সিলেট। প্রবাসী আয়ে সমৃদ্ধ এই অঞ্চলে শিক্ষা ও কর্মসংস্থানে ধীরে ধীরে নারীরা এগিয়ে আসছে, কিন্তু এখনো মজুরি ও নিরাপত্তা ইস্যুতে বৈষম্যের শিকার তারা।
এই যেমন নগরীর আখালিয়ার আনোয়ারা বেগম। হাড় কাঁপানো শীতেও যিনি খোলা আকাশের নিচে প্রতিদিন বসে থাকেন কাজের আশায়। নির্বাচিত সরকারের কাছে কাজের নিশ্চয়তা চান আনোয়ারা বেগমের মতো শ্রমজীবী নারীরা। চান মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তাও। পুরুষ হোক আর মহিলা হোক, আমরা তো আসলে লাগে খানাটা তো খানা যদি শান্তি হবে, শান্তি হয়, সব শান্তি। আমরা নারীরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছি, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক, সেটা যাতে আমাদেরকে সঠিকভাবে মানে নিরসন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন নারীবান্ধব কর্মপরিবেশ ও নাগরিক সুবিধার অভাব এবং রক্ষণশীল মানসিকতা নতুন নারী উদ্যোক্তাদের পথ আরও কঠিন করে তুলছে। এখনকার যে জেনারেশন এরা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি সাহসী। নির্বাচনে যারা প্রতিশ্রুতি দিবেন তাদের প্রতিশ্রুতিতেই শুধু মনে হয় না নতুন জেনারেশন আবদ্ধ থাকবে, তারা সেটা যাচাই বাছাই করবে। সামাজিক অবস্থা বা দেশের অবস্থা যদি স্থিতিশীল থাকে, আমার মনে হয় মেয়েরা অনেকটা কাজে এগিয়ে যাবে, বিশেষ করে উদ্যোক্তা যারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেটের ৬টি আসনে মোট ভোটার ২৮,৬২,৮০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৬২,৪৭৭ জন এবং নারী ভোটার ১৩,৮২,৮৮৭ জন। অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার নারী হলেও এখনও সিলেটের নারীরা অধিকার বঞ্চিত। সন্দীপন শুভ, এখন সিলেট। চট্টগ্রামে অভিযান চালিয়ে কাঠের ফিশিং বোটকে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তরের প্রধান কারিগর ভারতীয় নাগরিক সহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটার একটি ফ্যাক্টরিতে এই অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম ও জাল তৈরির মূল হোতা ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাস সহ তার সহযোগী ৬ বাংলাদেশি কারিগরকে আটক করা হয়। কোস্টগার্ড জানায় অভিযানের সময় ফ্যাক্টরি থেকে প্রায় ৩৬ লাখ টাকার ১২টি অবৈধ ট্রলিং জাল এবং জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। আটক ভারতীয় নাগরিক ২০২৩ সালের ২৭ নভেম্বর ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসে। এরপর কাঠের ফিশিং বোটকে অবৈধভাবে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তরের প্রধান কারিগর হিসেবে কাজ শুরু করে। এদিকে ফ্যাক্টরিতে অভিযানের খবরে সংশ্লিষ্ট কোম্পানির মালিকরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানায় কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রের সল্ট লেকে একটি গির্জায় বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে ২ জন, গুলিবিদ্ধ অন্তত ৮ জন। স্থানীয় সময় বুধবার গভীর রাতে গির্জায় শেষকৃত্য চলছিল। এ সময় গির্জা প্রাঙ্গণের পার্কিং লটের বাইরে প্রথমে হট্টগোল এবং পরে গুলির শব্দ শোনা যায়। গুলিবিদ্ধ ৮ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ২ জন। এছাড়া ৩ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক হামলাকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীকে ধরতে সহায়তার হাত বাড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।